নমস্কার বন্ধুরা, শিল্পী মোটিভেশনে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করছি আমার আজকের গল্প। বিয়ের 4 বছরের মাথায় প্রিয়ন্তী আর অনিকেতের ডিভোর্স হয়ে যায়। সেদিন প্রিয়ন্তী অনিকেতকে ভাঙা কণ্ঠে শুধু এতটুকু কথা বলেছিল, যদি দ্বিতীয় কোনো বিয়ে করার ইচ্ছে তোমার থাকে তাহলে 1 মাস পরে করো, ততদিন নিজেকে এইসব থেকে দূরে রেখো। অনিকেত সেদিন শেষবারের মতো চেয়েছিল প্রিয়ন্তী সব ভুলে আবারও আগের মতো তাকে আঁকড়ে ধরবে ভালোবাসার চাদরে। কিন্তু প্রিয়ন্তীর মুখে এমন কথা শোনার পর অনিকেতের মনে জেগে ওঠা সব আশা নিভে গিয়েছিল। প্রিয়ন্তীকে পাল্টা প্রশ্ন করার ইচ্ছে মনে জাগলেও মুখ ফুটে টু শব্দ বের করেনি সে। প্রিয়ন্তী অনিকেতকে একঠায় চুপ করে বসে থাকতে দেখে ঘুমন্ত অন্তির দিকে এক পলক দেখে আর কোনো কথা না বলে আড়ালে চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে এসেছিল তার স্বামী অনিকেতের বাড়ি থেকে নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে। 4 বছর আগে প্রিয়ন্তী আর অনিকেতের প্রেম করে বিয়ে হয়। অনিকেত আর প্রিয়ন্তী একে অপরকে ভীষণ ভালোবাসত, একে অপরকে রেসপেক্ট করত প্রতিটা বিষয়ে। দুজনের মাঝে খুনসুটি ছিল অন্যরকম ভালো লাগার। বিয়ের পর থেকে এমন কোনো রাত কাটেনি যে রাতে অনিকেত প্রিয়ন্তীকে ছাড়া অন্য কোথাও কাটিয়েছে বা প্রিয়ন্তী তার বাবা বাসায় থেকেছে। যদি কখনো কোনো আত্মীয় বাবার বাসায় প্রিয়ন্তী ঘুরতে যেত তখনও অনিকেত প্রিয়ন্তীর সাথে যেত, থাকতে হলে দুজন একসাথেই থাকতো। বিয়ের 2 বছরের মাথায় অনেকে তার প্রিয়ন্তী ভেবেছিল এবার তাদের ঘরে নতুন অতিথির আগমন করানোর সময় এসে গেছে। অনেকবার অনেক ভেবে ট্রাই করার পরেও প্রিয়ন্তী কিছুতেই কনসেপ্ট করতে পারছিল না। পরবর্তীতে ডাক্তার দেখালে দুজনে সম্পূর্ণ চেক আপ করানোর পর ধরা পড়েছিল প্রিয়ন্তীর শারীরিক কিছু প্রবলেম থাকায় ও কখনো মা হতে পারবে না। প্রতিটি স্বামী বাবা হতে যেমন চায় তেমনি প্রতিটি স্ত্রীও মা হতে চায়। নিয়তির লিখনে যখন সেই সক্ষমতা স্বামী বা স্ত্রীর মাঝে থাকে না তার জন্য তাদের কোনো হাত থাকে না। তাই অনেকে সেই সময় প্রিয়ন্তীকে মেন্টালি সাপোর্ট করেছিল। প্রিয়ন্তী সেবার আরও ভালোভাবে বুঝে উঠতে পেরেছিল অনিকেতকে ভালোবেসে সে কোনো ভুল করেনি। প্রবলেমের সময় যে মানুষটি আপনার পাশে ছায়া হয়ে দাঁড়াতে পারে একমাত্র সেই আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য। প্রিয়ন্তী একা একা ভীষণ ডিপ্রেসড ফিল করছিল, তাই ওর একজন সঙ্গী লাগবে এমনটা অনেকে যখন বুঝতে পেরেছিল তখন সে প্রিয়ন্তীর সাথে কথা বলে বাচ্চা দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রিয়ন্তী প্রথমে বিষয়টা নিয়ে নারাজ থাকলেও পরে অনিকেতের কথায় রাজি হয়ে যায়। সেদিনই অনিকেত আর প্রিয়ন্তী একটা ফুটফুটে 3 বছরের মেয়ে সন্তান দত্তক নিয়ে আসে, আর তার নাম অনিকেত প্রিয়ন্তীর নামের সাথে মিল রেখে অন্তি রাখে। অনিকেত আর প্রিয়ন্তীর চোখের মণি হয়ে ওঠে অন্তি। কেটে যায় আরও 1.5 বছর। অন্তির বয়স 4.5 বছরে পড়েছে। ইদানিং প্রিয়ন্তীর কেমন মাথা ঘোরায়, বমি হয়, মাঝে মধ্যে যেন মাথা যন্ত্রণায় ফেটে যাওয়ার অবস্থা হয়। অনিকেত অফিসের কাজে ব্যস্ত থাকে। অযথা টেনশন করার জন্য প্রিয়ন্তী তার শারীরিক সমস্যা নিয়ে অনিককে কিছু জানায় না। হাজার ব্যস্ততার মাঝে থাকলেও অনিকেত মাঝে মাঝে প্রিয়ন্তীকে গভীরভাবে লক্ষ্য করত। প্রিয়ন্তীর চেহারা যেন দিন দিন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। অনিকেত প্রিয়ন্তীকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করলে প্রিয়ন্তী নানান বাহানা দেখিয়ে তা কাটিয়ে দিত। 2 মাস এইভাবে কাটিয়ে দেওয়ার পর অসুস্থতা ধীরে ধীরে বাড়তে থাকে। তখন প্রিয়ন্তী ঠিক করে একাই যাবে ডাক্তার দেখাতে। চেক আপ করে আসার পরে অনিকেতকে তার সমস্যার কথাও জানাবে। অবশেষে সময় করে অন্তিকে নিয়ে প্রিয়ন্তী ডাক্তারের কাছে আসে। সমস্ত পরীক্ষা করার পর ডাক্তার রিপোর্ট দেখে প্রিয়ন্তীর কোলে থাকা মিষ্টি মেয়েটার দিকে একবার তাকে দীর্ঘশ্বাস ছেড়ে প্রিয়ন্তীকে উদ্দেশ্য করে বলে, আপনার কিছু হয়ে গেলে এই ছোট্ট বাচ্চাটাকে সামলানোর মতো দায়িত্ববান কেউ আছেন কি? ডাক্তারের মুখে এমন কথা শুনে প্রিয়ন্তীর মুখ ধক করে কেঁপে উঠেছে। মনে হচ্ছে রিপোর্ট হয়তো ভালো কিছুর
জানান দিবে না, তাই হয়তো ডাক্তার তাকে এমন প্রশ্ন করছে। প্রিয়ন্তী অন্তির মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আমার কিছু হয়ে গেলে ওকে ভালোবেসে আগলে রাখার জন্য আমার স্বামী অর্থাৎ ওর বাবাই যথেষ্ট। প্রিয়ন্তীর মুখে এমন কথা শুনে ডাক্তার এতটুকু বুঝতে পারলেন যে তার আজকের পেশেন্ট মন থেকে তাকে যথেষ্ট শক্ত আছেন। তাই তিনি আর কোনো চিন্তাভাবনা না করে শান্ত কণ্ঠে প্রিয়ন্তীকে উদ্দেশ্য করে বললেন, মিসেস প্রিয়ন্তী আহমেদ, জানি না কথাগুলো বলার পর আপনার মনের অবস্থা কেমন হতে পারে, তবে একজন ডাক্তার হিসেবে আমায় আমার পেশেন্টকে সমস্ত সত্য খুলে বলাই উচিত। প্রিয়ন্তী তার মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলে, বলুন, সমস্যা নেই। আপনার মাথায় বাম পাশের অবস্থা ভীষণ খারাপ। অনেক পূর্বেই আপনার মাথায় ছোট্ট ছোট্ট কিছু টিউমারের সৃষ্টি হয়েছিল, কিন্তু প্রাথমিক অবস্থায় আপনি হয়তো মাথা যন্ত্রণাকে সেভাবে গুরুত্ব দেননি। তাই এই টিউমারগুলোর আকার বড় হয়ে তা এখন ক্যান্সারে পরিণত হয়েছে। আমাদের কাছে কিছু কিছু রোগের কোনো চিকিৎসা থাকে না, যার দ্বারা আমরা রোগীকে সুস্থ করে তুলতে পারি। তার মধ্যে এই ক্যান্সার একটি। ক্যান্সারের রোগীকে অনেক অর্থ খরচ করে উন্নত মানের চিকিৎসা দ্বারা বড়জোর 1 বছর বাঁচিয়ে রাখা সম্ভব হয়, তার বেশি নয়। কিন্তু আপনি অলরেডি লাস্ট স্টেজে চলে এসেছেন, তাই আপনাকে আর কোনো চিকিৎসা দ্বারাই সুস্থ করে তোলা সম্ভব নয়। আপনার হাতে আর সর্বোচ্চ 3 মাস সময় আছে। এতটুকু বলে ডাক্তার থেমে যান। ডাক্তারের চোখে মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। প্রিয়ন্তী অন্তির দিকে একবার তাকিয়ে নিজের দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে নিয়ে আড়ালে কয়েক ফোঁটা চোখের জল ফেলে। ছোট্ট অন্তি ডাক্তারের বলা প্রত্যেকটা কথা খুব মনোযোগ সহকারে শ্রবণ করেছিল, কিন্তু এত কঠিন ভাষায় বলা কথাগুলোর অর্থ সে বুঝে উঠতে না পারায় প্রিয়ন্তীর দিকে তাকিয়ে আধো আধো কণ্ঠে বলে, মাম্মা, তুমি কাঁদছো কেন? প্রিয়ন্তী অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে অন্তির কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, মামামের আজ তার মামামের কথা মনে পড়ে গিয়েছে, তাই তো কান্না করে দিয়েছে। অন্তি তার ছোট ছোট হাতে প্রিয়ন্তীর চোখের পানি মুছে দিয়ে বলে, কেঁদো না মাম্মাম, পাপাইকে বলে তোমাকে তোমার মাম্মামের কাছে নিয়ে যাব। ডাক্তার তাদের মামের এমন ভালোবাসা দেখে মনে মনে আরও বেশি আপসেট হয়ে যান। প্রিয়ন্তী ডাক্তারের থেকে বিদায় নিয়ে অন্তিকে নিয়ে বাড়ি চলে আসে। সেদিন সারাদিন আর সারা রাত প্রিয়ন্তী একা একা ভীষণ কেঁদেছিল। পর মুহূর্তে অনেক চিন্তা ভাবনা করে ঠিক করে অনিকেতকে তার ক্যান্সারের বিষয়ে জানাবে না, তাহলে অনিকেত ভীষণ কষ্ট পাবে। আর প্রিয়ন্তী কোনোভাবেই চায় না অনিকেতকে কষ্ট দিতে, তাই যেভাবেই হোক অনিকেতের মনে নিজেকে নিয়ে বিষাদের সৃষ্টি করে ডিভোর্স নিয়ে অনিকেতের জীবন থেকে চলে যাবে। কারণ সেও ভালো করে জানে দিনকে দিন ওর শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে। এখানে অনিকেতের সাথে সেই সময়টুকু থাকলে সে আর কোনোভাবেই পারবে না অনিকেতের থেকে নিজের এত বড় অসুস্থতার কথা লুকিয়ে রাখতে। ইদানিং প্রিয়ন্তী খুব ছোট ছোট বিষয় নিয়ে অনিকেতকে উল্টোপাল্টা কথা শোনাতো। অনিকেত বিষয়টাকে প্রথম হালকাভাবে নিলেও দিন দিন তা জটিল হয়ে উঠছিল। যে কোনো ছোট বিষয়ের সাথে বাড়তি কথা অ্যাড করে জটিল ইস্যু তৈরি করা প্রিয়ন্তীর যেন ডেইলি রুটিন হয়ে দাঁড়ায়। একটু ঝামেলা হলেই প্রিয়ন্তী বলে উঠত সে আর এখানে থাকতে চায় না। দেখতে দেখতে অনিকেত ভীষণ বিরক্ত হয়ে ওঠে। প্রিয়ন্তীর এমন আচরণের কোনো কারণ সে খুঁজে পায় না। শেষ পর্যন্ত প্রিয়ন্তী অনিকেতকে না জানিয়েই উকিলের সাথে কথা বলে ডিভোর্স পেপার রেডি করায়। ডিভোর্স পেপার চলে আসতেই প্রিয়ন্তী যখন অনিকেতকে তা দেয় আর সাইন করে দিতে বলে, অনিকেত তখন প্রিয়ন্তীর মাঝে আর তার এতদিনের ভালোবাসা সেই প্রিয়ন্তীকে খুঁজে পাচ্ছিল না। বুকের বাম পাশে চিনচিন ব্যথা অনুভব হলে আবার সব ভুলে প্রিয়ন্তীকে কাছে টেনে নিতে চায় অনিকেত। প্রিয়ন্তী সেদিন প্রথমবার অনিকেতকে থাপ্পড় মেরেছিল। অনিকেত কখনো এমনটা এক্সপেক্ট করেনি প্রিয়ন্তীর থেকে। পর মুহূর্তে রাগে ডিভোর্স পেপারে সাইন করে দেয় অনিকেত। অনিকেত রুম থেকে বের হয়ে বাসার বাইরে চলে গেলে প্রিয়ন্তী সেদিন আর নিজেকে শক্ত রাখতে পারেনি। বুকের ভিতর ভীষণ হাহাকার আর করুণ যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছিল সে। প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েছিল সে। ঘন্টা দুয়েক ওভাবেই কান্না করে পরে মাথা তখন ঝিমঝিম ধরে আসছিল। প্রিয়ন্তী সেখানে সেন্সলেস হয়ে যায়। অনেক সময় কেটে যাওয়ার পর সেন্স ফিরতে ঘড়ির দিকে তাকিয়ে যখন দেখে রাত 12টার বেশি বেজে গেছে, কিন্তু অনিকেত এখনো বাসায় ফেরেনি, তখন
তখন প্রিয়ন্তীর মাঝে অজানা ভয় কাজ করছিল। আজ অনেকে তার প্রিয়ন্তীর বিবাহের 4 বছর সম্পন্ন হয়েছিল। এই 4 বছরের সম্পর্কে আজই প্রথম রাত, যে রাতে অনেকে তার প্রিয়ন্তী একসাথে নেই, আর কখনো একসাথে থাকতে পারবে না। এমন কথা যখন প্রিয়ন্তীর মাথায় কাজ করে, তখন সে আস্তে আস্তে করে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে শেষবারের মতো তার সাজানো ছোট্ট সংসার, যে ঘরে সাজিয়ে রাখা সকল আসবাবপত্র, অনেকে তার অন্তির জামা কাপড়গুলো একটা একটা করে ছুঁয়ে দেখছিল। প্রিয়ন্তী ঠিক করে নিয়েছে, সকাল হলেই এ বাড়ি থেকে অনেকে তার অন্তিকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবে সে। সময়ই বা আছে আর কয়টা দিন তার হাতে। চলে যখন যেতেই হবে, তাহলে একটু আগে চলে গেলেই ভালো হয়। কি দরকার তার জীবনের এই শেষ সময় তার করুণ শারীরিক যন্ত্রণায় হওয়া মৃত্যু তার সব থেকে প্রিয় মানুষদের দেখানো। সেদিন রাতে অনেকে তার বাসায় আসেনি, ভোরের দিকে বাসায় এসেছিল। এসে প্রিয়ন্তীকে তাদের রুমে দেখতে পায় না। অন্তি ঘুমিয়েছিল শুধু সেই বিছানায়। অনেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অন্তির পাশে গিয়ে শুয়ে পড়ে। অন্তির কপালে এক ভালোবাসার পরশ এঁকে দিয়ে চোখ বুজে নেয়। ঘুম আজ আর তার চোখে ধরা দিচ্ছে না। মনে পড়ছে প্রিয়ন্তীর সাথে কাটানো তাদের গভীর ভালোবাসাময় মুহূর্তগুলোর কথা। সকাল হতেই প্রিয়ন্তী অনিকেতের রুমে আসতেই দেখে অনিকেত অন্তির মাথার পাশে কপালে একটা হাত ঠেকিয়ে আধশো অবস্থায় আছে। প্রিয়ন্তী নিজেকে শক্ত করার চেষ্টায় ব্যস্ত হয়ে পর মুহূর্তে অনিকেতের দিকে তার সাইন করা ডিভোর্স পেপারটা এগিয়ে দিয়ে ওই কথাটি বলেছিল। কেটে যায় 15 বছর 2 মাস। অনিকেত অন্তিকে নিয়ে দাঁড়িয়ে আছে প্রিয়ন্তীর কবরের পাশে। বাবা মেয়ে দুজনের চোখ দিয়ে অঝোর ধরায় জল গড়িয়ে পড়ছে। অন্তি চুপ ছিল। অনিকেত বলে ওঠে, তোমাকে ভুল ভেবেই কাটিয়ে দিয়েছিলাম ওই একটা মাস। তুমি আমাদের থেকে এত বড় সত্য লুকিয়ে নিজের মাঝে পাহাড় সমান যন্ত্রণা নিয়ে চলে গিয়েছিলে। এতটুকু বোঝার সুযোগ দাওনি। এতটাই কঠোর বানিয়ে নিয়েছিলে নিজের জীবনের শেষ সময়টাতে নিজেকে। সত্যি আমি একজন ভালোবাসার মানুষ হিসেবে ব্যর্থ পুরুষ, যে তার ভালোবাসার মানুষটির উপরের রূপ দেখেছিল, শুধু ভেতরটা যাচাই করেনি। 1 মাস পর যদি তোমার লেখা ডায়েরিটা না পেতাম, তাহলে হয়তো সারাটা জীবন তোমাকে ঘিরে একটা ভুল ধারণা নিজের মধ্যে পুষে রাখতাম। আমাকে ক্ষমা করে দিও প্রিয়ন্তী। তোমার শেষ সময়টাতে আমি তোমার পাশে থাকতে পারিনি। তোমাকে শেষবারের মতো দেখার সুযোগও পাইনি। হয়তো এটাই আমার পাওনা ছিল, তোমাকে ভুল বোঝার শাস্তি। আজও যে তোমার শূন্যতা আমাকে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। বেঁচে থাকার কোনো ইচ্ছে ছিল না নিজের মাঝে। শুধুমাত্র অন্তির মুখের দিকে চেয়ে কাটিয়ে দিলাম এই 15টা বছর। বাকিটা জীবনও হয়তো এভাবেই অন্তি আর তোমার রেখে যাওয়া স্মৃতি নিয়েই কাটাতে হবে।